নমস্কার, আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একখানি চমৎকার ছোট গল্প। গল্পের নাম যৌতুক। আমার অনুরোধ রইল গল্পটি শোনার জন্য। রোজগারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে, অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন, এও আমার অনুরোধ। ধন্যবাদ। শুরু করছি আজকের গল্প যৌতুক। উমা বেঁকে বসল। না, কিছুতেই বাইরে যাবে না। হাট বাজারের আলু পটল নাকি যে লোকেরা পরখ করবে টিপে টিপে, দর যাচাই করবে, মুখের উপর বলে যাবে জিনিস খারাপ, এই জিনিস ঘরে তোলা চলবে না। মেয়ের কাণ্ড দেখে হেমলতা অবাক। 7 পুরুষ ধরে যে রেওয়াজ চলে এসেছে তাই তো হবে। মেয়ের খেয়াল মেটাবার জন্য নতুন আবার কি ব্যবস্থা হবে? মা দিদিমার বেলায় এই তো হয়েছে, সেই যে গুজে মানুষের সামনে বসা, কাঁপা কাঁপা গলায় তাদের প্রশ্নের উত্তর, তারপর পছন্দ হওয়া না হওয়া বরাত। শুধু বরাতই পা কেন, ভবিতব্য। যার যেখানে অন্ন মাপা সেইখানে গিয়ে সে উঠবে। সেই কথা বলতেই উমা তেলে বেগুনে জ্বলে উঠল। মা দিদিমার কথা বাদ দাও, তোমার ক বছর বয়সে বিয়ে হয়েছে? 13। আর দিদিমার? বছর 9। তবে তোমাদের সে বয়সে মন বলে কিছু ছিল? দেহই ছিল না তো আর মন, কেবল তো কাপড়ের পুঁটুলি, যা বলেছে লোকে তাই করেছ। তাতে কি হয়েছে? আমরা কি ঠকেছি? ঠকা জেতার প্রশ্ন নয় মা, রুচি অরুচির প্রশ্ন। তোমাদের কালে যা হয়েছে সেই বিধি আজকের 19 বছর বয়সের কলেজে পড়া মেয়ের উপর চাপাতে যেও না। কথাটা হেমলতা যে একেবারে বোঝেননি এমন নয়। সপ্তাহে 3 দিন সেজে গুজে একপাল অচেনা পুরুষের সামনে গিয়ে বসা, তাদের বিবিধ উদ্ভট প্রশ্নের উত্তর দেওয়া, সবই মানাতো যদি শেষ ভালো হতো। তা তো নয়। দিন 4-5-এর মধ্যেই একটা কার্ড এসেছে অমনোনীত হবার সংবাদ বহন করে। এবারে ব্যাপারটা একটু আলাদা। অন্যবার আসেন পাত্রের বাবা কিংবা মামা, মেয়ের হাত টেনে নিয়ে কর দেখা দেখেন, চুল খুলিয়ে চুলের গোছ, মেয়েকে উঠিয়ে হাঁটিয়ে নানাভাবে পরখ করেন। রান্না বান্নার বিদঘুটে সব প্রশ্ন। সময় সময় গঙ্গা স্তোত্র কিংবা শিবের মহিমা কীর্তন করেও শোনাতে হয়। কিন্তু এইবার পাত্র নিজে আসছে, বন্ধু বান্ধব নিয়ে। যদি চোখে লেগে যায় তবে আজকালকার ছেলে কোনো বাধা মানবে না, ঠিক নিয়ে যাবে ঘরে। হেমলতা চেয়ে চেয়ে মেয়ের দিকে দেখলেন, খুঁটিয়ে খুঁটিয়ে। অপছন্দ হবার মেয়ে নয় উমা, রং একটু চাপা, তা হোক, মুখশ্রী ভালো, গড়ন পিটন চমৎকার, কেবল চোখের কোণে একটু কালো রেখা। মেয়েকে বললে শোনে না, রাত জেগে পড়া। সংসারের কোনো কাজ হেমলতা উমাকে করতে দেন না, মরতে মরতে নিজেই সব করেন। সারা জীবন পড়ে রয়েছে উমার। মেয়ে হয়ে যখন জন্মেছে তখন সংসার তো করতেই হবে। কটা দিন অন্তত হেসে খেলে বেড়াক। উনানের ধোঁয়ায় নিজের রং পুড়িয়ে লাভ কি? তবু মেয়ে শোনে না। মাঝে মাঝে মাকে জোর করে সরিয়ে দেয় হেসেল থেকে, বাপকে আর ভাইকে পরিবেশন করে গাছ কোমর বেঁধে। চাকরি সম্বল বাপ, খরচের বহর যেমন বেশি নয়, জমানো টাকার পরিমাপও তেমনই অল্প। ওরই মধ্যে খরচের বরাদ্দ কিছু কমিয়ে মেয়ের বিয়ের জন্য একটু একটু করে টাকা সরিয়ে রেখেছেন। ছেলেও ঢুকেছে বাপের অফিসে, ম্যাট্রিক পাশ করেই। মেয়েকে বেশি পড়াবার ইচ্ছা বাপের মোটেই ছিল না।
কলেজে যাওয়া আসা করা মানেই তো স্বাস্থ্য খোয়ানো। মোটা মোটা বইয়ের চাপে শরীর থেতলে যাবে। পরীক্ষার চাপে চোয়ালের হাড় ঠেলে উঠবে, প্রকট হবে কণ্ঠা, চোখের বাহার চশমায় ঢাকতে হবে। তার চেয়ে সে পয়সায় বাড়িতে বসিয়ে মেয়েকে দুধ ঘি খাওয়ানো ভালো। কিন্তু উমা নাছোড় বান্দা, কান্নাকাটি চেঁচামেচি করে বাড়ির লোকেদের অতিষ্ঠ করে তুলেছে। সুধাকান্তবাবু বিরক্ত হয়েই মত দিলেন, বেশ, পড়ুক পড়ুক মেয়ে কলেজে। এদিকে বিয়ের দেখাশুনো যেমন চলছে চলুক। আইএ পরীক্ষার আগেই যাতে বিয়েটা হয় সেজন্য চেষ্টা চরিত্র শুরু করলেন। সুধাকান্তবাবু আর হেমলতা দুজনেই অনেক বুঝিয়ে মেয়েকে রাজি করালেন। পাত্র যখন নিজে আসছে তখন একবার গিয়ে তার সামনে উমাকে বসতে হবে। বুড়ো হাবড়া তো নয়, এলোমেলো কথা বলবে, পুরাণ থেকে মহাভারত থেকে পিলে চমকানো প্রশ্ন। পাত্রের সঙ্গে এলো আরো দুজন, বোধহয় বন্ধু। এমন কিছু আহামরি পাত্র নয়, বিয়ে পর্যন্ত পড়েছে। পাতলা চেহারা, শ্যামবর্ণ ছোকরা, ওরই মধ্যে সেজেগুজে ভদ্র হবার প্রয়াস। কোনো এক বেসরকারি অফিসের ডিসপ্যাচার, মাঝারি মাইনে। এছাড়া অবশ্য শহরের উপকণ্ঠে বাপের একটি বাড়ি আছে। বড় বড় অবস্থা, ইটের পাঁজর প্রকট, চুনকামের অভাবে নোনা ধরা। তা হোক, তবু 5 কাঠা জমির উপর ভদ্রাসন, মাথা গোঁজবার রাস্তা না। বিয়ের বাজারে পাত্রের পক্ষে বাড়তি আকর্ষণ। অন্যদিন উমা খোঁপা বাঁধে, আজ এলোচুলে পিনুনি বাঁধল, ঘাড়ের দুপাশে ঝুলিয়ে দিল হালকা পাউডারের প্রলেপ স্নোর আস্তরণের উপর। অন্যদিন কপালের মাঝখানে বড় করে সিঁদুরের টিপ দেয়, আজ ছোট্ট করে কুমকুমের টিপ আঁকল। উমা যখন ঘরে ঢুকল তখন পাত্র আর পাত্রের বন্ধুরা উমার দাদার সঙ্গে রাজনীতির আলোচনায় মেতেছে। পাত্র খুব উত্তেজিত, একটা হাতের চেটোর উপর আর একটা হাতে ঘুষি মেরে আমেরিকার বৈদেশিক নীতির নিন্দা শুরু করেছে জ্বালাময়ী ভাষায়। বন্ধুরা সায় দিচ্ছে। উমার দাদা প্রায় নির্বাক। উমা ঢুকতেই সবাই থেমে গেল। উমার বাবা ঘরে ঢুকলেন না। ছেলে ছোকরার দল যা জিজ্ঞাসা করবার করুক, উনি থাকলে হয়তো অসুবিধায় পড়বে। নাম, লেখাপড়ার মাত্রা ইত্যাদি জিজ্ঞাসা করবার পরে পাত্রের এক বন্ধু জিজ্ঞাসা করল গান বাজনার কথা। উমা উত্তর দেবার আগেই উমার দাদা বলল, উমার গলাটা ভালো, তবে বুঝতেই তো পারছেন মধ্যবিত্ত সংসার, মাস্টার রেখে গান শেখানোর সুযোগ হয়নি, ওই শুনে শুনে শেখা। শোনান না একটা। পাত্রপক্ষের একজন ফরমায়েশ করল। সর্বনাশ, সেই কবে গুনগুন করে উমা গান গাইতো। উঠতি বয়সের মেয়েরা যেমন গায়, কোনো চর্চা নেই, রেওয়াজ নেই। দুরু দুরু বুকে এমন অবস্থায় গান গাইলেই তো তাল কেটে যাবে, বেসুরো হয়ে যাবে গলা। কিন্তু নিরুপায়। মাটির দিকে চোখ রেখে প্রথমে গুনগুন করে তারপর একটু গলা চড়িয়ে উমা গান ধরল। কেন চোখের জলে ভিজিয়ে দিলাম না শুকনো ধুলো যত, কে জানে গো আসবে তুমি গো অনাহুতের মতো। গলা এমন কিছু ভালো না হলেও পাত্রপক্ষের মাথা তুলানোর বহরে মনে হলো গান তাদের ভালো লেগেছে, অন্তত গানের কথা। পাত্র উচ্ছ্বসিত, মা বেশ তো গলা, বোঝাই যাচ্ছে অভ্যাস নেই, চর্চা থাকলে বেশ ভালোই গান হতো। একটু পরেই উমা উঠে এলো। উমার বাপ ঘরে ঢুকলেন। পাত্রের বাপ অথর্ব, কাজেই দেনা পাওনা সম্বন্ধে কথাবার্তা সবকিছুই পাত্রের সঙ্গেই বলতে হবে। রাত্রের দিকে বাপ মায়ের কথাবার্তা উমার কানে এলো। পড়ার বই খুলে বসেছিল, কথা টুকরো কানে যেতেই আস্তে আস্তে উঠে দাঁড়ালো, কান পাতলো দরজায়। কি জানি, কিছু বুঝতে পারছি না। সুধাকান্তবাবুর গলা। কথাবার্তায় মনে হলো উমিকে পছন্দ হয়েছে, কিন্তু টাকার খাই বড্ড বেশি। কত চাইছে গো? তা নগদ প্রায় 1000-2, তার উপর সোনা দানা বাসনপত্র সব নিয়ে পুরো 10,000 টাকার খেলা। মা, 10,000?
পাত্র আর এমন কি ভালো, ওই তো ভাঙা বাড়ি আর চাকরিটুকু ভরসা। তা বললে কি হয়? সুধাকান্ত বাবুর গলায় আফসোসের মিশেল। মেয়ের বাপের দিকটা আর কে দেখছে বলো গিন্নি? তবে উপায়? উপায় আর কি, কাল অফিসে গিয়ে একটা পোস্টকার্ড লিখে দেব। মেরে কেটে আমি 1,000-6,7 খরচ করতে পারি, তাও অফিস থেকে ধার করতে হবে। তাতে রাজি হয়তো ভালো, নয়তো আমার আর সম্বল নেই। এই অবধি শুনেই উমা পিছিয়ে এলো। চেয়ারে বসে পড়ল উমা, দু হাতে নিজের কপাল টিপে ধরে। চোখের জলে সবকিছু ঝাপসা। লজিকের বইয়ের একটি লাইনও পড়া গেল না। অনেক পাপ করলে, অনেক অন্যায় করলে তবে বুঝি বাঙালির ঘরে মেয়ে হয়ে জন্মায়, বিশেষ করে গরিবের ঘরে। তবু এমনি করে পঙ্গুর জীবনযাপন করতে হবে, পরনির্ভর। আঁচলের কোণ দিয়ে ঘষে ঘষে উমা চোখের জল মুছে ফেলল। সুধাকান্ত বাবুর পোস্টকার্ডের উত্তর এলো দিন তিনেকের মধ্যেই। পোস্টকার্ডের উত্তর পোস্টকার্ডে, অনেকটা যেন তরবারির উত্তরে তরবারি। কিন্তু সুধাকান্ত বাবুর পোস্টকার্ডে গরম কিছু ছিল না। বিনয় আর অনুরোধে ভেজানো নরম নরম সব কথা। দরিদ্র কন্যা দায়গ্রস্ত পিতার কাকুতি। পাত্রপক্ষের পোস্টকার্ড বেশ উগ্র। মেয়ের রং বড্ড কালো। মেয়ের দাদা যে বলেছিলেন শ্যামবর্ণ, তা তো মোটেই নয়। আর এক পোছ হলে রীতিমতোই কালোই হতো। কাজেই ও টাকার কমে তাদের পক্ষে রাজি হওয়া সম্ভব নয়। পাত্রপক্ষের পোস্টকার্ডের খবর উমার কানেও এলো, দাদার মারফত। পরের দিন সকালে উমা বাপের মুখোমুখি দাঁড়ালো। সুধাকান্ত বাবু অফিস যাবার মুখে ডিবে খুলে পান মুখে দিচ্ছিলেন। খাওয়া দাওয়ার পর 10 মিনিট একটু জিরিয়ে নেন। বাসে ট্রামে সংগ্রামের রসদ সংগ্রহ। মেয়েকে দেখে মুখ ফেরালেন। তোমার সঙ্গে কথা আছে বাবা। কথা? সুধাকান্ত বাবু প্রমাদ গুনলেন। নতুন বই দরকার, না বাড়তি কোনো চাঁদা কলেজের? প্রায় মাসের শেষ তো, অফিসের দারোয়ানের কাছে হাত পাতা ছাড়া আর তো গত্যন্তর নেই। না, কিন্তু সেসব কিছু নয়। উমা স্পষ্ট গলায় কথাগুলো জানালো। উমা যদি এত ভারী হয়ে থাকে এই সংসারে, তাকে সরাবার জন্য সবাই উঠে পড়ে লেগেছে, কথাটা তাকে খুলে বলাই ভালো। সকাল বিকাল সে টিউশনি করে নিজের কলেজের খরচ জোটাবে। শুধু দুবেলা দুমুঠো অন্ন, তাও যদি অসুবিধা হয় তো সে বন্দোবস্ত উমা করবে। কিন্তু বারবার বাইরের লোক এমনভাবে তাকে বাড়ি বয়ে অপমান করে যাবে, সেটা কিছুতেই সহ্য করবে না। শুধু কি তাকে অপমান, এ কালি ছিটিয়ে পড়ছে তার মা বাপের গায়েও, কিছুটা বংশমর্যাদার পুরো। সুধাকান্ত বাবু একটিও কথা নয়, আর চোখে একবার মেয়ের দিকে দেখেই দ্রুত পায়ে রাস্তায় নামলেন। এর পরেও বার দুয়েক বিয়ের সম্বন্ধ এসেছিল, কিন্তু উমাকে কেউ রাজি করাতে পারেনি। এক কথা, বিয়ে যখন করবেই না, তখন সংসেজে বাইরের লোকের কাছে গিয়ে বসবার কোনো প্রয়োজন নেই। বাড়াবাড়ি বা জোর করলে উমা কোথাও চলে যাবে, যেদিকে দু চোখ যায়। মেয়ের মেজাজ দেখে কেউ আর ঘাঁটাতে সাহস করল না। আরো কিছু সময় যাক, মেয়ে একটু ঠান্ডা হোক, অপমানের জ্বালাটা একটু কমুক, তখন চেষ্টা করা যাবে। কিন্তু মেয়ের মেজাজ আর ঠান্ডা হলো না, অন্তত বিয়ের ব্যাপারে। সত্যি সত্যি উমা একটা মাস্টারি জোগাড় করলো পাড়াতেই। সংসারে সাহায্য করা না হোক, নিজের কলেজের খরচটা চালিয়ে গেল। মাঝে মাঝে সুযোগ সুবিধা দেখে হেমলতা মেয়েকে বোঝাবার চেষ্টা করেছেন অনেক। হ্যাঁ রে উমা, বিয়ে থা করবি না? সারাটা জীবন এইভাবেই থাকবি? ঘষে ঘষে রূপ যাচাই করবে, গুনে গুনে একটা একটা করে যৌতুকের টাকা ঘরে তুলবে, বুকটা মানুষটাকে অবহেলা করে? এমন কারুর হাতে যাওয়ার চেয়ে এই তো বেশ আছি মা।
তোমরা বরং দাদার বিয়ের চেষ্টা করো, শাঁখা সিঁদুর দিয়ে একটা ভালো মেয়ে করে আনো, একটি পয়সাও পণ না নিয়ে। হেমলতা আর কথা বাড়াননি, শুধু নিঃশ্বাস ফেলেছিলেন। আইএ পাশ করলো উমা, বিএ ক্লাসে ভর্তি হলো, সেই সঙ্গে বিকালে বাড়তি একটি ছাত্রী পড়ানো। বিয়ে পড়তে পড়তেই উমা একটা দুঃসাহসিক কাজ করলো। বিজ্ঞাপন দেখে দরখাস্ত, ছোট্ট বাঙালি ফার্ম, ওষুধপত্রের। বছর 6 আগে ক্লাইভ রোড ছোট্ট একটা ঘরে পত্তন হয়েছিল, বেড়ে বেড়ে এখন সদর রাস্তার উপরে উঠে এসেছে। আগে 2টি কর্মচারী ছিল আর একটি পিয়ন। লক্ষ্মীর কৃপায় এখন সে জায়গায় প্রায় 10 কর্মচারী, 4টি পিয়ন। কর্তাদের শখ হয়েছে 2-4 মেয়েকে কেরানি নেবেন, অফিসের কাজের জন্য নয়, কেবল শোভা। দরকার হলে বড় বড় খদ্দেরের দোকানেও পাঠাবেন 2-1 জনকে। কলেজের এক প্রফেসর উমাকে খবরটা দিল। শুধু উমাকে নয়, ক্লাসের আরো 10 মেয়ের সামনে কথাটি পারল ম্যানেজিং ডিরেক্টর প্রফেসর জানা। এক সময় ছাত্র ছিল, যদি কেউ দরখাস্ত করে তার সঙ্গে প্রফেসর লিখে দিতে পারেন 2 কলম। উমা দরখাস্ত করল, কিন্তু প্রফেসরকে কিছু বলল না। পুরুষদের কাছে কৃপা ভিক্ষা করতে উমা সংকোচ নয়, আত্মমর্যাদায় বাঁধল। সপ্তাহ খানেকের মধ্যেই উমার দরখাস্তের উত্তর এলো। আগামী সোমবার বেলা 10টা থেকে 10:30টার মধ্যে অফিসে হাজিরা দিতে হবে। কর্তারা একবার দেখবেন উমাকে। সর্বনাশ, আবার দেখা! কিছুটা সেজেগুজে পুরুষদের সামনে গিয়ে দাঁড়ানো। আগে পরীক্ষা হয়েছিল রূপগুণের, সেই সঙ্গে মেয়ের বাপের কোমরের জোরের। এবার শুধু মেয়েকে যাচাই করা হবে, তার বিদ্যা বুদ্ধির বহর, হয়তো কিছুটা রূপের চেক নাইও। 10টার কিছুটা আগেই উমা অফিসের দরজায় গিয়ে দাঁড়ালো। একা নয়, আরো 20 মেয়ে এসেছে। একটা বেঞ্চে পাশাপাশি সবাই বসলো। উমাদের ক্লাসেরও 2 মেয়ে এসেছিল। তাদের দরখাস্তে ম্যানেজিং ডিরেক্টরের জানা প্রফেসরের পরিচয়পত্র আঁটা। 4 নেওয়া হলো, উমা ছাড়া আরো 3 জন। নিয়োগপত্রটা উমা বারবার পড়ল। মাইনে বেশি নয়, কিন্তু তার আনন্দের পরিসীমা নেই। পুরুষের যাচাইয়ের মাপকাঠিতে এই প্রথম সে উত্তীর্ণ হলো। পরীক্ষার ব্যাপার অবশ্য আলাদা, মানুষটা সেখানে নিখোঁজ, শুধু তার হাতের লেখাতে বিদ্যাবুদ্ধির পরিচয় খোঁজা হয়। কিন্তু রক্ত মাংসে পরীক্ষকদের সামনে দাঁড়িয়ে তাদের প্রশ্নের জবাব দিয়ে তাদের খুশি করতে পারা উমার জীবনে এই প্রথম। পাত্রপক্ষ বারবার অপমান করে যাবার চালার যেন একটু উপশম হলো, ক্ষতে সান্ত্বনার প্রলেপ। সুধাকান্তবাবু কিছুই বলেননি, কিন্তু হেমলতা অবাক হয়ে গিয়েছিলেন। হ্যাঁ রে উমি, তুই কি সত্যি সত্যি চাকরি করবি? মার কথার ধরনে উমা হেসে ফেলল। মা, সংসার করতে পারি না বলে কি চাকরিও করতে পারবো না? এমনই অপদার্থ বুঝি ভাবো তুমি আমাকে? না না, তা বলছি না। অত পুরুষ মানুষের মধ্যে বসে কাজ করা ভারে। উমা মুখ টিপে হাসল। বিয়ে হলেও তো তাই হতো, শ্বশুর ভাসুর দেওর সবাইকে সামলাতে প্রাণান্ত হতো। তার চেয়ে অনেক সহজ মা, কথায় কথায় এত ছল ধরবে না। বিয়ের কপাল তেমন লাগসই নয় উমার, কিন্তু চাকরির বরাতটা ভালো। ইন্দো কেমিক্যাল কোম্পানি ধাপে ধাপে উন্নতি করল। বাগমারিতে প্রায় 10 বিঘে জমি কিনে কোম্পানির ফ্যাক্টরি শুরু হলো। বিলে তার জার্মানি থেকে ওষুধের নতুন নতুন এজেন্সি। কোম্পানির সঙ্গে সঙ্গে উমারও পদোন্নতি হলো। 60 টাকা মাইনের জুনিয়র কেরানি থেকে সিঁড়ি বেয়ে বেয়ে 300 টাকা মাইনের পাবলিসিটি অফিসার। স্কুল কলেজে বাংলাটা ভালোই লিখত উমা। 2-1টা প্রবন্ধ কলেজ ম্যাগাজিনে বেরিয়েও ছিল। ধুরন্ধর প্রফেসরদের প্রশংসাও অর্জন করেছিল। সেই বিদ্যাটা এতদিন পরে কাজে লাগলো। কোম্পানির তৈরি জিনিসগুলোর মন ভোলানো বিজ্ঞাপন, চটকদার ভাষায়। এতদিন এই চলছিল, কিন্তু উমার ধারাটাই সম্পূর্ণ বদলে দিল। সস্তা মুখরোচক ভাষায় নয়, বিজ্ঞানসম্মত পরিভাষা, আয়ুর্বেদ থেকে উদ্ধৃতি। বিজ্ঞাপনের এতদিনের আবেদন ছিল হৃদয়ে,
কিন্তু নতুন ধারা মস্তিষ্ক কোষে আলোড়ন তুলল। ডিরেক্টরেরা ভারী খুশি। নতুন কোনো ওষুধ কারখানা থেকে বেরোলেই তারা উমার টেবিলে পাঠিয়ে দেন। বিজ্ঞাপনের সোনার কাঠি ছুঁয়ে ওষুধের প্রাণ শক্তিকে জাগ্রত করুক মিস সেন। বাড়িতে উমার অবসর নেই। সংসারের কোনো ঝামেলা নয় কাঁধে, টাকা ফেলে দিয়েই খালাস। দাদার বিয়ে হয়ে গেছে, যা কিছু করার বৌদি করুক, উমার সময় কোথায়? মোটা মোটা বই, দেশ বিদেশ থেকে বিজ্ঞাপনের জার্নাল। অনেক রাত অবধি উমা কাঁচি দিয়ে কেটে কেটে বইয়ে লাগায়। নতুন ধরনের বিজ্ঞাপনের কায়দা চোখে পড়লেই নোট করে। এ যেন কাজ নয়, খেলা। এই কাজ আর খেলা নিয়ে উমা মেতে থাকে। মাহিনা ছাড়াও অন্য সুবিধা কম নয়। কোম্পানির একদল বাঁধা ডাক্তার আছে, অসুখ বিসুখে ডাকলেই হলো। সর্দি থেকে সন্নিপাতিক কিংবা বাত থেকে পক্ষাঘাত। তাছাড়া ওষুধ বিষু তো পাওয়া যায় সস্তা দামেই। হেমলতার হয়তো মনে খুঁতখুতুনি হয় মাঝে মাঝে। বিয়ে থা করে কোথায় সংসারী হবে মেয়ে? স্বামী পুত্র ঘিরে নতুন জীবন, তা নয় 10টা 5টা অফিস। মাঝে মাঝে কিসব কাজের ব্যাপারে সন্ধ্যের দিকেও বেরিয়ে যায়, ফেরে রাত 9টায়। উমা যেন মেয়ে নয়, হেমলতার ছেলে। সুধাকান্তবাবুর অবশ্য মন্দ লাগে না। কিছুদিন যাবৎ বাতে ভুগছিলেন। উমার কৃপায় নতুন নতুন মালিশ, আধুনিক সব ইঞ্জেকশন। মাঝে মাঝে ব্যথাটা বেশ কম থাকে। এছাড়া উমার মাইনেটাও সংসারের পক্ষে কম সাশ্রয় নয়। এসবের পিছনে আরও একটা স্বস্তির অবকাশ। উমার বিয়ের বাবদ না খেয়ে দিয়ে যে কটা টাকা সরিয়ে রেখেছিলেন, চাকরি থেকে অবসর নেওয়ার পর সেই টাকা সম্বল করে স্বামী স্ত্রীতে অনায়াসেই কাশিবাস করতে পারবেন। পাড়ার লোকেরা যারা ধিঙ্গি মেয়ে পুষে রাখবার জন্য সময়ে অসময়ে অনুযোগ করত হেমলতার কাছে, বাড়ি চড়াও হয়ে উপদেশ দিত, তারা এখন বেকার ছেলেমেয়েদের পাঠায় হেমলতা সুধাকান্তর কাছে। উমাকে বলে যদি একটা কিছু গতি করে দিতে পারে, একটু দয়া করলেই হয়। শুধু বাড়িতে নয়, অফিসেও অনেকে ধাওয়া করে। চেনা অচেনা সব মুখ, মাঝে মাঝে পরিচিত পত্র নিয়ে। উমা অক্ষমতা জানায়। কাউকে চাকরিতে নিয়োগ করবার ক্ষমতা তার নেই। এর জন্য ডিরেক্টর আছেন, ম্যানেজার আছেন, সেক্রেটারি রয়েছেন, তাদের কাছে গিয়ে আবেদন জানাক। কিন্তু নাছোড় বান্দা, যদি ওদের কাছে যেতেই হয় তবে পাবলিসিটি অফিসারই নিয়ে চলুক, আলাপ করিয়ে দিন, 2-একটা ভালো কথা বলে দিন ওদের হয়ে। নিরুপায় উমাকে শেষকালে অফিস ঘরের সামনে নোটিশ লটকাতে হলো, চাকরি বাকরির ব্যাপারে কেউ যেন তার সঙ্গে দেখা না করে। দিন 15-র মধ্যেই অঘটন। মেয়ারা এক স্লিপ এনে টেবিলে রাখল। একটা দরকারি ফাইল নিয়ে উমা একটু ব্যস্ত ছিল। ফাইল সরিয়ে স্লিপ দেখে চোখ কোঁচকাল। চাই কি লোকটা? এত কিছু বললেন না, বললেন আপনার সঙ্গে দেখা করতে চান, বিশেষ দরকার। বিশেষ দরকার তো সকলেরই, কিন্তু এখন তো দেখা হবে না, অন্তত আধ ঘন্টা তো নয়। গোটার সাথে ওষুধের রকমারি বিজ্ঞাপনের নমুনা সেক্রেটারির সামনে পেশ করতে হবে। অনুমোদিত হলে আজকেই প্রেসে যাবে। হাতে আর সময় নেই। মিয়ারা বাইরে গিয়ে তাই জানালো। তারপর ফিরে এসে উমাকে বলল, উনি বললেন যতই দেরি হোক আপনার সঙ্গে দেখা না করে ফিরবেন না, আধ ঘন্টা খুব অপেক্ষা করতে পারবেন। বিরক্তির পাশাপাশি কিছুটা কৌতূহলের আভাসও দেখা গেল উমার মুখে। কে লোকটি? ভাব দেখে মনে হচ্ছে যেন উমার জন্য যুগ যুগান্ত অপেক্ষা করতেও রাজি। নাম লিখেছে পরিমল গুপ্ত। দেখা করবার উদ্দেশ্য ব্যক্তিগত, কিন্তু এ নামে তো কাউকে চেনে বলে মনে হলো না। খুব সম্ভব দূর সম্পর্কের আত্মীয় স্বজনই কেউ হবেন, যারা এতদিন খোঁজ খবর নিতেন না, সাহায্য করবার ভয়ে এড়িয়ে যেতেন, তাঁদেরই কেউ। একাধিক ভাইপো বা ভাগ্নে বসে আছে, তাদের সদ্গতি করবার চেষ্টা। এখনই ঘরে ঢুকিয়ে এই নিয়ে বিনিয়ে সুধাকান্ত প্রশস্তি গাইবেন। ধর্মভীরু, কর্মবীর, নিরভিমান,
এমন লোক বাংলাদেশে নয়, জগতে বিরল। তার মেয়ে উমা বংশের মুখোজ্জ্বলই নয়, নতুন মর্যাদার পালিশ লাগিয়েছে গুণধরা বংশে। তারপর আস্তে আস্তে কাজের কথাটা পারবেন। এ সমস্ত উমার খুব জানা। আধ ঘন্টা নয়, পুরোপুরি 1 ঘন্টা পরে উমার খেয়াল হলো এর মধ্যে বার দুয়েক যেতে হয়েছে সেক্রেটারির কাছে, একবার ডিরেক্টরদের কামরায়। একটা লেখা যেন কিছুতেই জুৎসই হচ্ছে না, কেটে কেটে অনেকবার বদল করতে হয়েছে উমাকে। প্রায় 5 কাটাকাটির পর কিছুটা মনোপুত হলো কর্তাদের। চৌকো রুমালে ঘাম মুছতে মুছতে উমার নজর পড়ল স্লিপটার উপর। ছি ছি, ভদ্রলোক তো বহুক্ষণ বসে রয়েছেন, আধ ঘন্টার জায়গায় পুরো 1 ঘন্টা। মনে মনে চেনা জানা নামগুলো আর একবার উমা আউড়ে গেল। পাড়া প্রতিবেশী থেকে দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু পরিমল গুপ্ত এ নামের কাউকে তো মনেই পড়ল না। হাতে পাঁজি মঙ্গলবার, অযথা বিলম্ব করে লাভ কি? লোকটাকে ডেকে পাঠালেই তো চেনা যাবে। মেয়ারাকে ডেকে উমা স্লিপটা হাতে দিল। মিনিট 2 উমা মাথা নিচু করে কাগজে সই করছিল। পায়ের শব্দে মুখ তুলে চেয়েই অবাক। পাতলা ছিপছিপে চেহারা, ব্রণ বিমণ্ডিত মুখ, কোটরগত চোখ, খরগোশের মতন সর্বদা একটা সসঙ্গিত ভাব। চেনা মুখ বলে তো মনে হলো না। পাড়ার অন্তত কেউ নয়। সামনের খালি চেয়ারটা দেখিয়ে উমা বলল, বসুন। ভদ্রলোক সঙ্গে সঙ্গে বসে পড়ল। ফাইলের গোছা সরাতে সরাতে উমা আর একবার মনে করবার চেষ্টা করল, দূর সম্পর্কের কোনো আত্মীয়ের ভাই কিংবা বন্ধু? কিছুতেই মনে পড়ল না। না চিনতে পারার ছায়া বোধহয় 2 চোখে প্রতিফলিত হয়ে থাকবে। লোকটি বিনীতভাবে বলল, আমাকে বোধহয় চিনতে পারছেন না, আমি বিশেষ কাজে এসেছি। বিশেষ কাজের ধরনটা উমার অজানা নয়, কিন্তু বাইরের বোর্ডে তো স্পষ্ট লেখাই আছে যে চাকরি বাকরির ব্যাপারে উমার কোনো হাত নেই। তবে উমা সেই কথাই বলল, দেখুন, চাকরি সম্বন্ধে কিন্তু। না না, লোকটি মাঝপথে উমাকে থামিয়ে দিল। চাকরির জন্য আমি আসিনি। ও, চাকরির জন্য নয়? উমা ভারী লজ্জিত হয়ে পড়ল। ছি ছি, আগে থেকে এমন কথা বলাই অন্যায় হয়েছে। তাহলে তাহলে কি প্রয়োজন বলুন? উমা সামনের দিকে ঝুঁকে পড়ল। লোকটি আর একবার মুখ তুলে দেখল, পরিপূর্ণ দৃষ্টিতে চাইল উমার দিকে। তারপর বলল, সত্যি কি আমাকে চিনতে পারছেন না? চিনতে পারছেন না? নরম সুরে উমা চমকে গেল, গলার আওয়াজটা যেন চেনা চেনা। এবার চোখ ফিরিয়েই আর অস্পষ্টতা থাকল না, দিনের আলোর মতন স্বচ্ছ। আশ্চর্য, এই লোকটাকে চিনতে তার এত দেরি লাগলো। বন্ধুকে সঙ্গে নিয়ে দেখতে এসেছিল উমাকে, অনেক রকম প্রশ্ন করেছিল, গানের ফরমায়েশ। সব হুকুম উমা বর্ণে বর্ণে তামিল করেছিল, তবু ওর ভাগ্যে বিয়ের শিখে ছেড়েনি। এমন পাত্র বাঁধবার উপর শিকল উমার বাবার ছিল না, তাইতেই পাত্র পিছিয়ে গিয়েছিল। আজ হঠাৎ খোঁজ করে এখানে আসার উদ্দেশ্য? মানুষটাকে চিনতে পারার সঙ্গে সঙ্গে উমার মুখের প্রত্যেকটি পেশি কঠিন হয়ে এলো, 2 চোখে আগ্নেয় ঝিলিক। কি দরকার বলুন, আমার সময় কিন্তু খুব কম। আমায় চিনতে পেরেছেন তাহলে? আপনাদের মতন লোককে চিনতে একটু দেরিই হয়। যাক, কি দরকার বলুন? লোকটি একটু ইতস্তত করল, সংকোচ আর দ্বিধার মিশেল। আস্তে আস্তে বলল, সেদিনের সেই ব্যাপারটায় আমার কিন্তু খুব দোষ নেই। বাবা তখন বেঁচে, কাজে তিনি যা বললেন তাই লিখতে হলো। তারপর বন্ধু বান্ধবরাও অসুবিধায় ফেলল, আরো 2-1 জায়গায় মেয়ে দেখাতে নিয়ে গেল। পুরনো কাসন্দি ঘেটে আর কোনো লাভ আছে? অসহিষ্ণু গলায় উমা বলল, হ্যাঁ আছে,
কারণ সেদিনের ভুলের আজ আমি প্রায়শ্চিত্ত করতে এসেছি। গলার আওয়াজ বেশ জোর। এতক্ষণ যেন অথই জলে হাবুডুবু খাচ্ছিল, এইবার শক্ত মাটির ইশারা পেয়েছে পায়ের তলায়। প্রায়শ্চিত্ত? মনে মনে উমা বেশ কৌতুক অনুভব করল। আপনাকে দেখবার পর আমি আরো অনেক জায়গায় মেয়ে দেখেছি, কিন্তু বিশ্বাস করুন কোথাও পছন্দ হয়নি। শেষ দিকে বন্ধু বান্ধবদের স্পষ্টই আমি মনের কথা জানিয়ে দিয়েছিলাম। অনেকদিন আগে সংসার অনভিজ্ঞা এক মেয়ের কাছে এই উচ্ছ্বাসের অনেক দাম ছিল। হয়তো হয়তো এই আবেগে উমা তলিয়ে যেত, কিন্তু আজকের উমা গ্রানাইট পাথরের চেয়ে কঠিন। উচ্ছ্বাসের স্রোতে এক টুকরো ক্ষয়ে যায় না, একটুও চঞ্চল করে না আবেগের তরঙ্গ। তারপর উমার কথার টানে সামান্য শ্লেষের ছোঁয়া, খুব সামান্য। তারপর খুঁজে খুঁজে আপনার কাছে এসে দাঁড়িয়েছি। পরিমল গুপ্ত মধ্যযুগীয় নাইটদেরও যেন হার মানালো। বিশ্বাস করুন, এই কবছর কেবল আপনার কথা ভেবেছি। আমি উপলক্ষ মাত্র, তবু সেদিন এসে প্রত্যাখ্যানের মূলে যে আমি। আপনি তো এই ভেবে রেখেছেন। আমার বিনীত অনুরোধ, সেদিন এসে ভুল শোধরাবার অবকাশ আমায় দিন। দাঁত দিয়ে উমা নিজের ঠোঁটটা চেপে ধরল, ভালো করে আর একবার দেখল সামনে বসা পরিমলের মুখের প্রত্যেকটি রেখা। দুটি চোখে অনির্বাণ দীপ্তি, ঠোঁটে হাসির আমেজ। উত্তেজনায় শীর্ণ বুকটা ফুলে ফুলে উঠছে। অনেক সন্ধানের পর ঈপ্সিত বস্তুর খোঁজ পেয়েছে। সমস্ত সত্তায় তারই নিশানা। খুব আস্তে আস্তে, প্রায় ফিসফিসিয়ে উমা বলল, আমার আপত্তি নেই। আপত্তি নেই? আপত্তি নেই? পরিমল সোল্লাসে টেবিলের উপর একটা চাপড়ি মেরে বসল। আমি জানি আপনি মত দেবেন। মানুষ চেনার ক্ষমতা আমার অসাধারণ। প্রথম দিন আপনাকে দেখেই আমি বুঝেছি আপনার মধ্যে ছলনা নেই, প্রতারণা নেই। আপনি খাঁটি সোনা। কিছুক্ষণ উমা কোনো কথাই বলল না। মনে মনে ভাবল, খাঁটি সোনা? তাই বুঝি রূপোর দামে সোনার যাচাই চলছিল। কিন্তু কিছু একটা বলা দরকার, নয়তো এখনই হয়তো পরিবেশ বলে পরিমল গুপ্ত হাঁটু মুড়ে বসেই পড়বে মেঝের উপর। এক হাত বুকে রেখে রোমিওর মতো জুলিয়েট বন্দনা শুরু করবে। পরিমল কথা বলবার আগেই উমা কথা বলল, কিন্তু একটা কথা আছে। কি কথা বলুন? আপনার চাকরি নেই কদিন? আচমকা এই বেফাস প্রশ্নে পরিমল থতমত খেয়ে গেল। তারপর ভিজে গলায় বলল, তা প্রায় মাস 6। অফিসে ছাঁটাই হলো কিনা তাতে আমার অবশ্য খুব অসুবিধা হয়নি। বাড়িটা মেরামত করে ভাড়া দিয়েছি। পরিমল থামতেই উমা কথা বলল, কঠিন কণ্ঠ, দয়া মায়ার ছিটে ফোঁটা নেই। সেদিন আপনার উপার্জনের মাত্রা ছিল 100 টাকা, আর সম্বলের মধ্যে ছিল নড়বড়ে বাড়ি। তাতেই আপনার দর উঠেছিল 10,000। আজ আমার অবস্থা কিন্তু আপনার সেদিনের অবস্থার চেয়ে অনেক ভালো। বড় চাকরি যে করি সে আপনি চেম্বারের চেহারা আর আসবাবপত্র দেখেই বুঝতে পারছেন। ব্যাংকে টাকাও কিছু জমিয়েছি। বাড়ি যদিও এখনো কিনিনি, তবে যে কোনো মুহূর্তে কিনতে পারি, এবং সে বাড়ি আপনার পৈতৃক বাড়ির চেয়ে অনেক বেশি দামিও হবে। এছাড়া আজীবন হয়তো আপনার মতো একটা বেকার স্বামীকে পুষতে হবে, তার খরচও তো আছে। সেদিন আমার রংটা আপনার পছন্দ হয়নি, কিন্তু সোনার গয়নায় কালো রং সম্পূর্ণ ঢেকে রাখবার সামর্থ্য আমার আছে। কাজেই বিয়ে আপনাকে আমি করতেই পারি, তবে নগদ 25,000-এর কমে নয়। যদি বলেন এই কথাগুলো পোস্টকার্ডে লিখেও আপনাকে জানাতে পারি।
পরিমল গুপ্ত দু একবার কথা বলার চেষ্টা করেও পারল না। তালু পর্যন্ত শুকিয়ে কাঠ। চেষ্টা করলে কথা বেরোবে না, হয়তো একটা বীভৎস চিৎকার বেরোতে পারে, কিংবা অসহায় কাকুতি। এ যৌতুক কোনো দিনই পরিমল জোগাড় করতে পারবে না, পৈতৃক বাড়ি বেচলেও নয়, মার রেখে যাওয়া ক্ষয়ে আসা গয়না বাঁধা দিলেও নয়। কোনো রকমে কোনোদিন যদি জোগাড়ও হয় এ টাকা, তবু এ মেয়ের সামনে এসে দাঁড়াবার সাহস আর তার নেই। টাকা দিয়েও এ মেয়েকে আর কেনা যাবে না।